দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে সুস্থ এবং ভালো আছো। আমি আজকে তোমাদের আবার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই কবিতার কিছু আলোচনা করেছিলাম। এই কবিতার বিভিন্ন প্রশ্ন এবং উত্তরও তোমাদের দেওয়া হয়েছে, তবে আমার মনে হয়েছে কবিতাটি চরণ ধরে ধরে আলোচনা করলে তোমাদের বেশি সুবিধা হবে, তাই আবার আজকে শুরু করছি অস্ত্রের বিরুদ্ধে গান। কবিতাটা শুরু করার আগে যারা আমার এই ক্লাসটি দেখছো বা ভিডিওটি দেখছো তাদের আমি বলবো টেক্সট বইটা অবশ্যই পাশে রাখো, তার সঙ্গে একটা খাতা রাখো আর একটা পেন রাখো। আমি যা বলবো তোমরা বোঝার চেষ্টা করবে, আমি বোর্ডে যা লিখবো তোমরা খাতাতে অবশ্যই লিখবে, এবং আমি কিছু কিছু জিনিস আবার তোমাদের লিখিয়েও দিব, ওগুলো তোমরা অবশ্যই লিখে রাখবে। ঠিক আছে? আমি চেষ্টা করব স্কুলে যেমন ক্লাস হয় এখানেও সেরকম ক্লাস করানোর, আর আশা করব তোমরাও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, শুরু করছি অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। কবি জয় গোস্বামী 1954 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। জয় গোস্বামী কলকাতায় জন্মগ্রহণ করলেও তিনি সত্যিকারের রানাঘাটের ছেলে। রানাঘাটে তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছে, যদিও তিনি সপরিবারে এখন কলকাতাতেই থাকেন। জয় গোস্বামী এমন এক কবি যিনি তার কবিতায় আমাদের বাস্তব জীবনের যে সমস্ত ঘটনা, বাস্তব জীবনের যে সমস্ত বিষয়, তিনি সেই সমস্ত বিষয়কে তার কবিতায় উপস্থিত করেন। সমাজের অতি সাধারণ সাধারণ ঘটনাকে তিনি তার কবিতায় স্থান দিয়ে নিজের অসাধারণ ক্ষমতার মাধ্যমে আমাদের কাছে ফুটিয়ে তোলেন। কবি জয় গোস্বামী একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি তার বাবার দ্বারাই কবিতা লেখার ক্ষেত্রে প্রভাবিত হন। বাবাকে তিনি খুব ছোট বয়সেই হারিয়ে ফেলেন। কবি জয় গোস্বামী মাত্র 13 বছর বয়সে নিজের বাড়ির সিলিং ফ্যান নিয়ে প্রথম কবিতা রচনা করেন। আর সেই ছেলেটি আজ আমাদের সামনে এক বড় সাহিত্যিক হয়ে আমাদের সমাজে এখনো উপস্থিত, এবং আমরা আশা করব কবি জয় গোস্বামীর মাধ্যমে আমরা আরো আরো সুন্দর সুন্দর কবিতা উপহার পাব। কবি জয় গোস্বামী তার বিভিন্ন কবিতায় সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন। একটা কথা বলে রাখি, কবি জয় গোস্বামীর পুঁথিগত বিদ্যা কিন্তু বেশি নয়। তিনি ক্লাস 11 একাদশ শ্রেণী অবধি পড়ালেখা করেছিলেন। তারপরে তিনি সত্যিকারের যে শিক্ষা, সেই শিক্ষা অর্জন করতে থাকেন এবং সেই শিক্ষার ফসল আমাদের উপহার দিতে থাকেন। অবাক লাগে, নিজে ক্লাস 11 অবধি পড়ালেখা করেছেন তিনি। এখন বর্তমানে মধ্যশিক্ষা পর্ষদের যে ক্লাস 11 এর সিলেবাস, সেখানে কবি জয় গোস্বামীর একটা কবিতা আছে। কবিতার নাম হচ্ছে কি? নুন। একটি সাধারণ মানুষের খাবারের পাতে, খাবারের যে সংস্থান, সেখানে নুন কতটা গুরুত্বপূর্ণ, সেই সামান্য নুনের কথা তিনি তার কবিতায় তুলে ধরেছেন অসাধারণভাবে। তো কবি জয় গোস্বামী
আমাদের এই কবিতায়ও অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতাতেও কি বলার চেষ্টা করেছেন? তিনি যুদ্ধের বিপরীতে অশান্তির উল্টো দিকে যে শান্তি রয়েছে, সেই শান্তির মাধ্যমে যুদ্ধকে, অস্ত্রকে জয় করতে চেয়েছেন। তাই তিনি তার কবিতার নাম রেখেছেন অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে আমরা অস্ত্র ছোট থেকেই দেখেছি, এইদিকে অস্ত্র, এইদিকে অস্ত্র, ওইদিকে অস্ত্র, এই পেছনে অস্ত্র, চারিদিকে অস্ত্র, অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র। কিন্তু কবি এই অস্ত্রকে, এই যুদ্ধকে, এই অশান্তিকে হার মানানোর জন্য কোন রকম বোম গুলির ব্যবহার করতে চান না। কবি চান ভালোবাসা, আর সেই ভালোবাসা যেখানে সুপ্ত অবস্থায় থাকে সেই গান, গানকেই তিনি হাতিয়ার করেছেন এই যুদ্ধের। তাই তার কবিতার নাম অস্ত্রের বিরুদ্ধে গান। আমরা এর আগে যেহেতু এই কবিতার ভাববস্তু এবং সার সংক্ষেপ সম্বন্ধে আলোচনা করেছিলাম, তোমরা আশা করি ভিডিওটি দেখেছিলে, তাই আমি আর এই দিকে না এগিয়ে বইয়ের প্রত্যেকটি চরণ ধরে ধরে আলোচনা করব। খাতাটা খুলে রাখো, অনেক কিছু লিখতে হবে। বইয়ে লিখে রাখবে এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস কি? পাতার পোশাক। পাতার পোশাক এই কাব্যগ্রন্থ থেকে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি নেওয়া হয়েছে। এই কাব্যগ্রন্থের প্রকাশ কাল হচ্ছে 1997 সালে পাতার পোশাক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থের 20 নম্বর কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। ঠিক আছে, তো তোমরা বইয়ে নোট করে লাগবে কি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার উৎস হচ্ছে পাতার পোশাক কাব্যগ্রন্থ, যে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1997 সালে। পাতার পোশাক কাব্যগ্রন্থের 20 নম্বর কবিতা হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। পরিষ্কার? এই কবিতার মোট চরণ সংখ্যা 18টি। মোট চরণ সংখ্যা, চরণ 18, মোট চরণ সংখ্যা 18টি। ঠিক আছে, শুরু করছি তাহলে। দেখো, প্রথম চরণ অস্ত্র খেলো। আগেই বলেছি এই কবিতায় কবির যুদ্ধ বিরোধী মনোভাবের প্রকাশ পেয়েছে। তাই কবি কবিতার শুরুতেই বলছে অস্ত্র খেলো। একটি যুদ্ধের প্রধান উপাদান অস্ত্র, যেটাকে তিনি ফেলতে বলছেন, ত্যাগ করতে বলছেন। অস্ত্র খেলো, অস্ত্র রাখো পায়ে। কেন অস্ত্র পায়ে? কেন? কারণ অস্ত্রটা যখন আমাদের হাতে থাকে তখনই কিন্তু অস্ত্র সক্রিয় থাকে। তাই কবি অস্ত্রকে নিষ্ক্রিয়, অস্ত্রকে ত্যাগ করার জন্য অস্ত্র হাতে নয় পায়ে ফেলতে বলছেন। ঠিক আছে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কবিতায় উদ্ধৃত অংশে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? আসতে পারে পরীক্ষাতে 1 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমাদের 2021-এ তোমরা যে মাধ্যমিক দিবে, এই অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 1 নম্বর এসে টাইপ, 1 নম্বর এমসিকিউ এবং 3 নম্বরের যে ব্যাখ্যাধর্মী কোশ্চেন, এগুলোই আসবে। রচনাধর্মী কোশ্চেন আসার চান্স নেই। ঠিক আছে, তাই আমাদের এমসিকিউ, এসে টাইপ এবং 3 নম্বরের প্রশ্নের জন্যই ভালো করে পড়তে হবে।
তাই আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। উদ্ধৃতাংশে আমি বলতে কাকে বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশে আমি কে, খাতায় লিখো, আমি বলছি, তারপরে আবার বুঝিয়ে দেব। উদ্ধৃতাংশে আমি বলতে কার কথা বোঝানো হয়েছে, লিখো। মানবতার, না ভুল বললাম, মানবিকতার ধর্মে দীক্ষিত কবিতার কথককে আমি বলা হয়েছে। তা আমিটাকে মানবিকতার ধর্মে দীক্ষিত কবিতার কথককে বোঝানো হয়েছে। কবিতা রচনা করেছেন, কিন্তু একটা কথকের ব্যাপারটা তোমরা এর আগেও বুঝেছো, যে আমাদের শোনাচ্ছে, ধরো সে হচ্ছে আমরা যখন পড়ছি যেন মনে হচ্ছে কেউ বলছে, হ্যাঁ, তিনি হচ্ছেন কথক। তো আমি বলতে কি লিখবে? মানবিকতার ধর্মে দীক্ষিত, মানবিকতার ধর্মে দীক্ষিত কবিতার কথক। ঠিক আছে? আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। আচ্ছা, হাজার হাতে পায়ে মানে কি? লিখো এবার। হাজার হাতে পায়ে ড্যাশ দিয়ে লেখো। হাজার হাতে পায়ে বলতে কি বোঝানো হয়েছে? হাজার হাতে পায়ে ড্যাশ সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধকে হাজার হাতে পায়ে বোঝানো হয়েছে। আবার বলছি, সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধ, সাধারণ মানুষের সংগঠিত প্রতিরোধ। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। এই কথার ব্যাখ্যাটা এবার বলি। কথক বলছেন এই অস্ত্রের বিরুদ্ধে, এই যুদ্ধের বিরুদ্ধে আমি একা নয়। কবি অর্থাৎ কথক একা নন। কি বলছেন? কবির মতো আরো সমাজে অনেক ভালো ভালো লোক বিদ্যমান, যারা বা যিনারা যুদ্ধ চান না। সেই সমস্ত মানুষরা জোটবদ্ধ হয়ে একতা সম্পন্ন শক্তি নিয়ে অস্ত্রের বিরুদ্ধে যে এগিয়ে যাবে, সেই কথাটাই কবি বলতে চেয়েছেন। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি। কার বিরুদ্ধে এগিয়ে আসে? অস্ত্রের বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে। অর্থাৎ কবি একা নন। তারপরে দেখো, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। বুলেট শব্দের অর্থ বন্দুকের গুলি। তো অবাক লাগে না? যাদের হাতে অস্ত্র আছে তারা গুলি করবে, আর কবি বা কবির সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা থাকবে তারা সবাই মিলে হাত নাড়াবে, আর গুলি কি হবে? বাড়ি চলে যাবে? এরকম হতে পারে কি? গুলিটা লাগবে শরীরে। কিন্তু কবি কেন এই কথাটা বলছেন? কবি বলছেন আমাদের সমাজে বরাবরই যারা অস্ত্রধারী তারা ভয়ঙ্কর ঠিকই, কিন্তু তাদের সংখ্যা বরাবরই খুব কম। যারা নিরস্ত্র, যারা সাধারণ মানুষ, যারা শান্তিকামী মানুষ, তাদেরই সংখ্যা এই সমাজে বেশি। তাই কবি বলছেন সেই দু একটা বন্দুক, দু একটা গুলির বিরুদ্ধে আমাদের মতো শান্তিকামী, আমাদের মতো সাধারণ মানুষরা যদি দু হাত তুলে নিরস্ত্রভাবে দাঁড়ায়, তাহলে সেই গুলি এমনিতেই
পরাস্ত হবে, সেই গুলি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ কবি উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে, বুলেট তাড়ায়, এই কথার মাধ্যমে বন্দুকের গুলিকে সামান্য হিসাবে উল্লেখ করলেন। কি, হে বন্দুকের গুলি, হে অস্ত্রধারী, তোমাদের দেখে আমাদের মতো সাধারণ লোক ভয় খায় না। তাই বন্দুকের গুলিকে অতি সামান্য একটি বিষয়, একটি জিনিস বোঝাতে গিয়ে কবি উদ্ধৃত অংশটি উল্লেখ করেছেন। ঠিক আছে, উঠে দাঁড়ায়, হাত নাড়িয়ে, বুলেট তাড়ায়। সত্যিই তো, সেই 10টা 25টা 50টা গুন্ডারা যখন বন্দুক নিয়ে আমাদের গুলি করার জন্য আসে, আমরা ভীত, সে আমরা বাড়ি বাড়ি ঢুকে থাকি। কিন্তু জনসাধারণরা যদি একসঙ্গে একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই তো দূরের কথা, শুধু তাদের সামনে যেয়ে দাঁড়ায়, তো বন্দুক কি করবে আর বন্দুকের গুলি কি করবে? হ্যাঁ, তখন সেই বন্দুকের গুলি অত্যন্ত সামান্য একটি বিষয়ে পরিণত হবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে, বুলেট তাড়াই। তারপরে দেখো কি বলছে, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গানের বর্ম, দেখো বর্ম মানে কি? অস্ত্রের আঘাত থেকে, অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহৃত দেহের কঠিন আবরণ। অস্ত্রের আঘাত থেকে বাঁচার জন্য ব্যবহৃত দেহের কঠিন আবরণ। লেখা হলো, গানের বর্ম আজ পড়েছি গায়ে। আগে আমরা দেখেছি ওই টিভি সিরিয়ালে কি যুদ্ধ করতে যাচ্ছে, তো লোহার একটা পোশাক পরে আছে, ওটা হচ্ছে কি বর্ম, নিজেকে আত্মরক্ষা করার জন্য। কিন্তু কবি জয় গোস্বামী তার এই কবিতাই বলছেন, অস্ত্রের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে যখন আমরা লড়াই করব, যখন ওদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, তখন আমাদের কোন রকম কঠিন আবরণ, কোন রকম লোহার আবরণ, কোন লোহার জামা পরার দরকার নেই। আমাদের বর্ম হবে কি? গান। হ্যাঁ, কেন, কেমন করে প্রশ্ন আসতে পারে, স্যার গান কি পড়া যায় নাকি? গান শরীরে পড়া যায় না, কিন্তু যার অন্তরে গান থাকে তার অন্তর থাকে পবিত্র। সেই কবি বলছেন, অপবিত্রের বিরুদ্ধে, অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করার সময় আমাদের আত্মরক্ষা করবে কোন রকম লোহার জামা নয়, গান। গান আমাদের অন্তরকে পবিত্র করে, গানের দ্বারা আমরা সাহসী হই এবং আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠি। তাই পরাধীন ভারতবর্ষেও এই গানটাই আমাদের অস্ত্র হয়ে উঠেছিল। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম যখন সেই গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন, এবং নজরুল ইসলাম লিখেছিলেন, রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যায় রক্তের লেখা। এটাই হচ্ছে আমাদের আত্মরক্ষার তখন বর্ম হয়ে উঠেছিল। সেরকম কবি ও নিজেকে আত্মরক্ষা করার জন্য, সাধারণ মানুষের আত্মরক্ষা করার জন্য কি কোনো অস্ত্রের সাহায্য নিতে চান না, গানই হবে আত্মরক্ষা করার উপায়। গানের বর্ম আজ পড়েছি গায়ে, গায়ে পড়েছে, এবং সেই বর্ম নিয়েই অস্ত্রের বিরুদ্ধে কবি লড়াই করতে চান। কারণ গান কি পারে? গান আমাদের একতা করতে পারে, আমাদের মধ্যে যে বিচ্ছেদ, একতা সৃষ্টি করতে পারে, আমাদের জনসংযোগ বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, আমাদের মনে আত্মবিশ্বাস, তোমরা ফলো করবে, আমরা স্কুলের প্রত্যেক দিন জাতীয় সঙ্গীত করি কেন? দেশের প্রতি ভালোবাসা, নিজের দায়িত্ব, নিজের কর্তব্য এবং আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা 11টার পর থেকে পড়ালেখা শুরু করি। আমরা যে কোনো খেলাতে দেখি
জাতীয় সঙ্গীত গাওয়া হয়? কেন? খেলার সঙ্গে গানের কি সম্পর্ক, তাই না? অনেকে বলবে স্যার গান গায়ে পড়ে অস্ত্রের বিরুদ্ধে লড়াই, বুঝতে পারলাম না। এবার তো বুঝতে পারছো কি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যে কোনো খেলার সময় জাতীয় সঙ্গীত হয় কেন? দেশের প্রতি ভালোবাসা, নিজেকে উদ্বুদ্ধ করার জন্য, সতেজ করে পাওয়ার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য। তো কবি সেই জন্যই গানকে এখানে বর্ম হিসাবে ব্যবহার করতে চেয়েছেন। বুঝতে পারা যাচ্ছে? তারপর বলছে গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো। আচ্ছা, গান তো জানি একটা দুটো মানে কি? কবি বলছেন কি, হে পাঠকগণ, অস্ত্রের বিরুদ্ধে লড়াই করার সময় যে গানের দরকার, সেই গানটা কি ধরনের গান হবে? তার জন্য কি তোমাকে গায়ক হতে হবে? তার জন্য কি গায়িকা হতে হবে? শ্রেয়া ঘোষাল, সোনু নিগমের মতো গানের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে? না না না, কবি এই ভুলটা ভাঙানোর জন্য বলছেন কি, গান তো জানি একটা দুটো। কবি বলছেন আমি কিন্তু গানে পারদর্শী নয়, আর অস্ত্রের বিরুদ্ধে লড়াই করার জন্য গানে পারদর্শী হওয়ার দরকার নয়। গানের অর্থ, গানকে নিজের মনে স্থান দেওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। তাই কবি বলছেন আমি বেশি গান জানি না, আমার সেই অতি সাধারণ যে দু একটা গান আমি জানি, সেই গানটাই হবে আমার অস্ত্র। কার বিরুদ্ধে? অস্ত্রের বিরুদ্ধে। এখান থেকে একটা কথা পরিষ্কার, কবি বরাবরই বলে থাকেন তিনি এত বড় মাপের মানুষ, আনন্দবাজার পত্রিকা, প্রতিদিন পত্রিকার মতো তিনি পত্রিকাতে কাজ করেছেন, তা সত্ত্বেও নিজেকে সবসময় অতি সাধারণ মানুষ হিসাবে প্রতিস্থাপন করেন। এই কথাটাও তার যে মনে অহংকার নেই, তার যে মন যে উন্মুক্ত, হ্যাঁ, সেই কথাটা অনেকটা পরিষ্কার কি গান তো জানি একটা দুটো, আমি বেশি গানও জানি না, কারণ আমার কাছে যে গান আছে তা অতি সাধারণ। এখান থেকে কবি অভয় দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষকে। হে সাধারণ মানুষ, তোমরা ভেবো না গান অস্ত্রের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে পারে। তুমি যদি একটুও গান জানো, তোমার অন্তর যদি একটুও গান থাকে, সেই গানের শক্তিতেই বলিয়ান হয়ে আমরা অস্ত্রের বিরুদ্ধে একদিন না একদিন জয়লাভ করবই। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড় কুটো। আচ্ছা, আঁকড়ে ধরে সে খড় কুটো, খড়কুটো, খড়কুটের মানে লেখো। লেখো খড়কুটো শব্দের আক্ষরিক অর্থ শুকনো ঘাস। শুকনো ঘাসকে আমরা সাধারণত খড়কুটো বলে থাকি, দাঁড়িয়ে। কিন্তু এখানে কবি একটু অন্য অর্থে খড়কুটোটা ব্যবহার করেছেন। তো অন্তর্নিহিত অর্থটা কি খড়কুটোর? লেখো দিশে হারা, দিশে হারা মানুষের সামনে, দিশে হারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বন। আবার বলি, দিশে হারা মানুষের সামনে মুক্তি পাওয়ার সামান্যতম অবলম্বন। লেখা হয়েছে। কবি বলছেন কি, বলছেন কি আমাদের সমাজে যারা যুদ্ধ করে তাদের কিন্তু অনেক অনেক উন্নত ধরনের, বিচিত্র ধরনের অস্ত্র বর্তমান থাকে। তাই সাধারণ মানুষ সেই এত ভয়ঙ্কর অস্ত্রের সামনে কি করে দাঁড়াবে? কবি বলছেন
কবি সেই সমস্ত সাধারণ মানুষকে অভয় দিচ্ছেন এই কবিতার মাধ্যমে, কি সেই অস্ত্রধারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের এই সামান্য দু একটা গান খড়কুটের মতো, অতি সামান্য ঘাসের মতো দু একটা গানই যথেষ্ট তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। অর্থাৎ কবি এই গানকে, এই সামান্য গানকে নিয়েই অস্ত্রধারীদের বিরুদ্ধে জয়লাভ করতে চান। তাই কবি সাধারণ মানুষদের অভয় দেওয়ার চেষ্টা করছেন। কি যদিও আমাদের এই দু একটা গান খড়কুটোর মতো সামান্য, কিন্তু এই সামান্য গানটাই যথেষ্ট জয়লাভের জন্য। ঠিক আছে, এবার দেখো আস্তে আস্তে যত কবিতা এগাবে লাইনের তাৎপর্যগুলো কিন্তু আরো একটু যেন গুরুত্বের দিক থেকে বৃদ্ধি পাবে, তাই মন দিয়ে শুনবে। রক্ত মুছি শুধু গানের গায়ে, কি বললে কবি? মন দিয়ে শুনবে, ঘাবড়াবার কিছু নেই। রক্ত মুছি শুধু গানের গায়ে। স্যার, গান দিয়ে যুদ্ধ করা যায়, গান দিয়ে রক্ত মুছা যায়? কি ধরনের কথা বলছেন? তুলা দিয়ে রক্ত মুছে যায়, তাই না? গান দিয়ে কি করে মুছে যায়? একটু বুঝবে ব্যাপারটা, বোঝাবার চেষ্টা করছি। রক্ত মুছি শুধু গানের গায়ে। আচ্ছা, যুদ্ধতে কি ব্যবহার করা হয়? অস্ত্র। অস্ত্রের দ্বারা কি বের হয় আমাদের শরীর থেকে? রক্ত। এবার আমরা যখন ইতিহাসে বা বর্তমানেও যখন যুদ্ধের কথা শুনি বা দেখি, চারিদিকে বিধ্বস্ত, রক্তের বন্যা বয়ে গেছে, এরকম অনেক যুদ্ধের আমরা উদাহরণ পেয়েছি। তো সেই রক্ত গানের গায়ে কি করে মুছে যায়? মানুষের মনটা কিন্তু পবিত্র থাকে, কিন্তু সেই মনটাকে কিছু লোক অপবিত্র করে তোলে, এবং আমাদের মনটা যখন অপবিত্র, হিংসাত্মক হয়ে যায়, তখনই কিন্তু আমরা আমাদের হাতে অস্ত্র ধারণ করি আর সেই অস্ত্রের দ্বারা রক্ত বার করি। তো কবি বলছেন কি আমাদের অপবিত্র মনকে যদি আমরা পবিত্র করে দিই, কিসের দ্বারা? গানের দ্বারা, তাহলে আমাদের যারা অস্ত্রধারী তারা অস্ত্র ত্যাগ করবে, তাদের মন অপবিত্র থেকে আবার পুনরায় পবিত্র হয়ে উঠবে। অর্থাৎ কবি এই গানের মাধ্যমে মনকে অপবিত্র থেকে পবিত্র করার মাধ্যমেই রক্ত মুছার কথাটি উল্লেখ করেছেন। কি যে অস্ত্রের দ্বারা আমাদের সমাজে রক্তের এত ছড়াছড়ি, যারা অস্ত্র ধারণ করছে তাদের মনটা যদি আমরা গানের মাধ্যমে পবিত্র করে দিতে পারি, তাহলে কি হবে? তারা অস্ত্র ত্যাগ করবে এবং সব রক্ত কি হবে? আর বের হওয়া বন্ধ হয়ে যাবে। আমাদের মনুষ্য সমাজে মানবিকতার ভরপুর বৃদ্ধি পাবে। তাই কবি বলেছেন রক্ত মুছি অস্ত্রের গায়ে। সরি, ভুল বললাম, রক্ত মুছি শুধু গানের গায়ে। তাহলে গানের দ্বারা রক্ত কিভাবে মোছা যায় বোঝা গেল। গান, আবার বলছি, গান অপবিত্র মনকে পবিত্র করে, আর মন যদি পবিত্র থাকে কেউ কোনোদিন হাতে অস্ত্র তুলে নেই না। তো অস্ত্র যদি না নেই তাহলে কি হবে? রক্ত বের হবে না। অর্থাৎ গানের মাধ্যমে সকলে নিরস্ত্র হবে এবং আমাদের সমাজে কি হবে? শান্তি বিরাজমান হবে। তাই কবি বলেছেন রক্ত মুছি শুধু গানের গায়ে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরে দেখো লেখা আছে, মাথায় কত শকুন বা চিল। না, আমাদের মাথার উপরে এখন শকুন বা চিল নেই, কারণ আমরা সকলেই লকডাউনে ঘরের মধ্যে আছি, তাই না? অনেকদিন থেকে হয়তো অনেকে কেউ শকুন বা চিল বা অনেক পাখিও দেখেনি। তবে মাথায় কত শকুন বা চিল বলতে কবি এখানে আমাদের পরিবেশে
যে চিল পাখি বা শকুন পাখি উড়ে বেড়ায় তাদের কথা বলেনি। হ্যাঁ, তাদের কথা বলেনি। শকুন বা চিল পাখির মাধ্যমে কবি সেই অস্ত্রধারী, স্বার্থন্বেষী, বিবেকহীন, মনুষ্যরূপী জানোয়ারদের কথা বলেছেন। তারা আমাদের সমাজে সেই শকুন বা চিলের মতোই ঘোরাঘুরি করে। মাথায় কত শকুন বা চিল। এবার কবি বলছেন আমার শুধু একটা কোকিল। তো এবার তোমরা ভাবছো কবি মনে হয় একটা কোকিল কিনে নিয়ে এসছে। না না না, এরকম নয়। হ্যাঁ, যেমন চিল আর শকুনের মাধ্যমে সমাজের সেই অপরাধীদের কথা কবি বুঝালেন। অনুরূপভাবে কবি কি বলছেন, কি সমাজে বিচিত্র ধরনের দুষ্কৃতী, অপরাধকারী মানুষ রয়েছে, আর তাদের বিরুদ্ধে যে কবির যুদ্ধ, সেই চিল শকুনদের সামনে কবি যুদ্ধ করবে কি নিয়ে? তাদের কাছে বিচিত্র রকমের অস্ত্র আছে, কিন্তু কবির কাছে আছে কি? একটা কোকিল। কেমন করে? আচ্ছা, আমাদের সমাজে চিল, শকুন, কাক অনেকেই ঘোরাঘুরি করে, কিন্তু আমাদের কার গলার আওয়াজটা ভালো লাগে? কোকিলের, তাই না? কোকিলের। তো আমাদের পরিবেশে অনেক পাখি থাকলে গেলেও একটা কোকিলের গানই আমাদের মন জয় করে নেয়। তাই কবি কি বলছেন, কি সেই চিল রূপী, সেই শকুন রূপী অনেক মানুষ যারা অস্ত্রধারী, মারামারি করে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমার কাছে কি আছে? শুধু একটা কোকিল। অর্থাৎ কোকিল এখানে কিসের প্রতীক? কোকিল এখানে গানের প্রতীক। তাই কবি বলছেন আমি সেই চিল, শকুন, বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ ভয়ঙ্কর মানুষদের সামনে আমার একটা কোকিলই যথেষ্ট। কারণ গানই পারে সেই সমস্ত চিল আর শকুনদের সঙ্গে লড়াই করতে। কারণ সেই চিল, শকুনদের গলার আওয়াজ ঢেকে যায় একটা সুন্দর কোকিলের কণ্ঠের আওয়াজের মাধ্যমে। বুঝা গেছে? তাহলে চিল আর শকুন হচ্ছে সমাজ বিরোধী সেই সমস্ত মানুষ, আর কোকিল হচ্ছে কি? সেই গান। তো মাথায় কত চিল, শকুন আমাদের সমাজে বরাবরই সংখ্যায় কম হলে গেলেও এই চিল, শকুন গুলো পৃথিবীর আদিকাল থেকে আছে, আর পৃথিবী যেদিন ধ্বংস হবে তখন অব্দিও থাকবে। হ্যাঁ, তো তাদের সঙ্গে লড়াইয়ের জন্য কবি বিশেষ কিছু দরকার নাই, শুধু একটা কোকিলই যথেষ্ট, অর্থাৎ একটা গানই যথেষ্ট। ঠিক আছে তো? আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। কোকিলটা কি করবে? সমাজে যতই বাধা থাক, যতই বিপত্তি থাক, যতই অসুবিধা থাক, কোকিল কিন্তু নিজের গান আমাদের সমাজে আমাদেরকে শুনিয়েই যায়। তাই গানকে কেউ বাধা দিতে পারে না। কবি সেই কথাটাই এই চরণের মাধ্যমে বললেন, কি গান যেমনই হোক, গান যেভাবেই হোক, তার আওয়াজ এই সমাজে ছড়িয়ে দিতে হবে। আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে। যেমন করে হোক গান কিন্তু আমাদের পরিবেশে ছড়িয়ে দিতেই হবে। তার ফলেই কি হবে? আমাদের এই বিষাক্তময়, আমাদের এই দূষিতময়, আমাদের এই ভয়ঙ্করময় পরিবেশটা আবার শান্তিময় হয়ে যাবে। ঠিক আছে? পরের চরণ কবি বলছেন, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। আবার ওই কবিতার প্রথম চরণ কবি বারে বার বলছেন কি তোমরা অস্ত্র ফেলে দাও। মানে কবি এই কথার মাধ্যমে বারেবার যুদ্ধ বিরোধী মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে, কি অস্ত্রটা হাতে নয় পায়ে ফেলো, তাহলেই আমাদের সমাজে শান্তি নেমে আসবে।
বর্ম খুলে দেখো। একটু আগেই আমরা বর্ম বলেছিলাম কি আমাদের আত্মরক্ষা করার যে কবচ, ওকে বর্ম। কিন্তু এই লাইনে, এই যে তোমরা যেটা দেখছো বর্ম খুলে দেখো, এখানে কিন্তু বর্ম বলতে আগের অর্থ বোঝানো হয়নি। তাই তোমরা এই লাইনে বর্মের অর্থটা কি লিখে রাখো। বর্ম খুলে দেখো, উদ্ধৃতাংশে বর্ম মানে লেখো, দেখো ক্ষমতা, কমা বিদ্বেষ, কমা লোভ, কমা মোহ। আবার বলছি, ক্ষমতা, কমা বিদ্বেষ, বয় হস্যি, দয়ে বয়ে একার, মূর্ধন্য স, কমা লোভ, কমা মোহ প্রভৃতির আবরণ থেকে, প্রভৃতির আবরণকে বর্ম বলা হয়েছে। ক্ষমতা, বিদ্বেষ, লোভ, মোহ প্রভৃতির আবরণ। কি বলছে? কি বর্ম খুলে দেখো, আমাদের মনে আমরা হিংসা, বিদ্বেষ, লোভ নিয়ে নিজের অন্তরকে ঢেকে রেখেছি। একটি মানুষ যে আর একটা মানুষের কথা ভাববে, এরকম মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি। সেই মনের ঢাকনা, সেই মনের আবরণটা কবি খুলে ফেলতে বলছেন। বর্ম খুলে দেখো, কি দেখো? বর্ম যদি খুলে দিই, আমাদের অন্তরকে আমরা যদি উন্মুক্ত করে দিই, আমাদের মনকে যদি আমরা পরিষ্কার করে দিই, তাহলে কি দেখতে পাবো? আদুরও গায়ে, আদুর আদুরও শব্দের অর্থ কি? খোলা, ক্ষয় করে খোল, খোলা বা অনাবৃত, যেটা ঢাকা নয়, তাকে কি বলা হচ্ছে? আদুর। মানে কবি এখানে আদুর শব্দটা উদার অর্থে ব্যবহার করেছেন। কি বর্ম খুলে দেখো আদুরো গায়ে। আদুরো গায়ে মানে যে গ্রামটা, যে আদুরো গায়ে, যেটা সরল অর্থ কি খোলা গ্রামে দেখো। কিন্তু এখানে বলছে, কবি কি বলছেন? কি নিজের অন্তরটা উন্মুক্ত করে, উদার করে তুমি দেখো। কি দেখতে পাবে? এটাও কোশ্চিন আসতে পারে। বর্ম খুলে দেখো, কবি কি দেখার কথা বলেছেন? গান দাঁড়ালো, দাঁড়ালো মানে এখানে আমার মতো দাঁড়িয়ে থাকে না, দাঁড়ালো মানে হচ্ছে তৈরি করলো। গান দাঁড়ালো ঋষি বালক। এই ঋষি বালকটা ব্যাপারে তোমার খাতাতে এখনই নোট করবে, আমি লিখে দিচ্ছি। ঋষি বালক একটু একটু বেশি লিখতে হবে। ঋষি বালকটা বলতে কবি কি বুঝিয়েছেন? তাহলে এই লাইনটা আরেকবার বলে দিই। বর্ম খুলে দেখো, বর্ম মানে কি লোভ, লালসা যে ঢাকনা, সেটা খুলে দেখো। আদুর গায়ে, আদুর মানে কি উদার। আদুর মানে এমনি সরল অর্থ, যেটা ঢাকনাহীন বা বলতে পারো খোলা, কিন্তু এখানে গভীর অর্থে কি উদার। উদার ভাবে তোমার মন যে সংকীর্ণ ছোট হয়ে গেছে, সেই মনের ঢাকনাকে খুলে দিয়ে একটু মনকে উদার করে দেখো। কি দেখতে পাবে? কি দেখতে পাবে? গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় বোঝা ময়ূর পালক। ঋষি বালকটা সম্বন্ধে লিখো। ঋষি বালক পয়েন্ট করো, পয়েন্ট করে লিখো। ঋষি বালকের মধ্যে যেন, ঋষি বালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন। দাঁড়ি, ঋষি বালকের মধ্যে যেন রাখাল বালক শ্রীকৃষ্ণের ছায়াপাত ঘটিয়েছেন। দাঁড়ি, এই ঋষি বালকের মতো, কমা
তাঁরও, তয়ে চন্দ্রবিন্দু আকার, র ও, তাঁরও মাথায় ময়ূর পালক গোজা থাকতো বলে কল্পনা করা হয়। এই ঋষি বালকের মতো, কমা, তাঁরও, তয় চন্দ্রবিন্দু আকার, র ও, মাথায় ময়ূর পালক গোজা থাকতো বলে কল্পনা করা হয়। গোজা, গয় চন্দ্রবিন্দু ওকার, বর্গীয় জয় আকার, গোজা থাকতো বলে মনে করা হয়। দাঁড়ি, কবি কল্পিত এই বালক, কবি কল্পিত এই বালক যেন, কবি কল্পিত এই বালক যেন ড্যাশ শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। শান্তিময় পৃথিবীর দূত বা প্রতীক। ঠিক আছে, বুঝাচ্ছি। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। কবি এই অশান্তিময় পরিবেশকে শান্তিময় করার জন্য সেই শ্রীকৃষ্ণের মতো, যিনি পৃথিবীতে শান্তি নিয়ে এসেছিলেন, ওইরকমই একটি বালকের আগমনের আশা বা আগমনের কামনা করেছেন, যার ফলে আমাদের পৃথিবীতে সেই শ্রীকৃষ্ণের পালক এবং বাঁশির সুন্দর সুরের মাধ্যমে গোটা পৃথিবীতে অপবিত্রতা দূরীভূত হয়ে পবিত্রতা নেমে আসবে। আর এই জিনিসগুলো, এই বিষয়গুলো কারা অনুভব করতে পারে? যাদের মন উদার, যাদের মন উদার। তোমরা একটু মনে করো, ক্লাস 7-এ তোমরা একটা কবিতা পড়েছিলে, অজিত দত্তের লেখা। কবিতাটার নাম ছন্দে শুধু কান রাখো। কবি অজিত দত্ত বলেছিলেন কি, পৃথিবীতে ছন্দ মানে সুন্দর ধ্বনি সব কিছুতেই বিরাজমান, কিন্তু এই সুন্দর ধ্বনি, সুন্দর আওয়াজ কারা শুনতে পায়? যাদের মন পবিত্র, যাদের মনে হিংসা বিদ্বেষ নেই। ঠিক ওই রকমই কথা কবি বললেন কি, মনটা উন্মুক্ত করলে গেলে আমরা আমাদের সমাজে সেই রকম শ্রীকৃষ্ণের মতো পবিত্রতম বালকের আবির্ভাব দেখব। সেই বালকরাই পারবে আমাদের এই পরিবেশে শান্তি ফিরিয়ে আনতে। তাই কবি ঋষি বালকের মতো কোনো এক বালকের আগমন কামনা করেছেন। গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। তোমায় নিয়ে বেড়াবে গান। আচ্ছা, তোমায় নিয়ে বেড়াবে গান, এই লাইনটার ব্যাখ্যা, অর্থ আমি লিখে দিচ্ছি, একটু তোমরা খাতাতে আগে লিখো, লাইনটা লেখো। তোমায় নিয়ে বেড়াবে গান, ড্যাশ দিয়ে এবারের মানেটা লেখো, লিখে দিচ্ছি, লিখে রাখো। তোমায় নিয়ে বেড়াবে গান লিখো, তারপরে বুঝাচ্ছি। তোমায় নিয়ে বেড়াবে গান ড্যাশ, যে সমস্ত যুদ্ধবাজ মানুষ, যে সমস্ত যুদ্ধবাজ মানুষ মানবতা ও শান্তির ধর্মে, মানবতা ও শান্তির ধর্মে উদ্বুদ্ধ, হস্যৌ দয় হসন্ত বয় হস্যু দয় ধ, উদ্বুদ্ধ হয়ে অস্ত্র ত্যাগ করেছে, কমা, কমা, গান তাদের উদার হাইফেন উন্মুক্ত, গান তাদের উদার হাইফেন উন্মুক্ত পরিবেশে নিয়ে যাবে।
প্রথম থেকে বলি। যে সমস্ত যুদ্ধবাজ মানুষ মানবতা ও শান্তির ধর্মে উদ্বুদ্ধ হয়ে অস্ত্র ত্যাগ করেছে, গান তাদের উদার উন্মুক্ত পরিবেশে নিয়ে যাবে। মানে কবি বলছেন যে সমস্ত মানুষেরা তাদের অস্ত্রের প্রতি যে আসক্তি, যারা অস্ত্র হাতে এই সমাজে ঘুরপাক খাচ্ছে, তারা যখন অস্ত্রটা ফেলে দেবে, তাদের মন যখন পবিত্রময় হয়ে যাবে, তখন তারা এই পৃথিবীর বিভিন্ন স্থানে আনন্দ ভরে শান্তিভাবে সমগ্র পৃথিবীতে বিরাজমান করতে পারবে। আর এটা বাস্তব, তোমরা অনেকেই জানো, যারা এই দাঙ্গা ফাসাদের সঙ্গে জড়িত থাকে, ওরা বড় বড় নেতা তো বটে, নিজেকে বড় বড় হিরো মনে করে, কিন্তু নিজের বাড়িতে বা অন্য কোনো শহরে লুকিয়ে থাকে পুলিশের ভয়ে, আরো অনেক ভয়ে। কিন্তু এই সমস্ত ত্যাগ করে যখন তারা মনটাকে উন্মুক্ত করে দেবে, মনটা পবিত্র করে দেবে, তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নদী নালা পথ ঘাট যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে, আর তাদের মনে শুধু গান প্রতিফলিত হবে, আর তারা খুব আনন্দ করতে পারবে। তাই কবি সেই সমস্ত অস্ত্রধারী লোকদের বলেছেন, তোমরা তোমাদের অস্ত্র ধারণ করে ক্ষমতা অর্জন করো ঠিকই, কিন্তু শান্তি পাও না। একবার ক্ষমতা অর্থাৎ অস্ত্র ত্যাগ করে দেখো, শান্তি তোমাদের জীবনকে ভরিয়ে দিবে। ঠিক আছে? তোমাকে নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। আবার কবি এই শেষবারের মতো এই কবিতায় বলছেন, অস্ত্র ফেলে দাও, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। প্রথমে কি বললো? অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। এবার লাস্টে কি বলছে? তোমাদের হাতের যে অস্ত্র আছে সেটা তোমরা গানের কাছে সমর্পণ করো। অর্থাৎ তোমাদের যে জেদ, তোমাদের যে হিংসা, তোমরা সব কিছুই ত্যাগ করে দাও। কার কাছে? তোমরা মাথা নিচু করে দাও। কার কাছে? গানের কাছে। তাহলে তোমাদের জীবনও সুখময় উঠবে, আর আমাদের পরিবেশটাও সুখময় হয়ে উঠবে। অর্থাৎ কবি সেই অস্ত্রধারীদের নিবেদন করলেন কি তোমরা যদি জীবনে শান্তি পেতে চাও, এই পৃথিবীকে উপভোগ করতে চাও, তাহলে একবার তো গানের কাছে একটু হার স্বীকার করো, নিজেকে আত্মসমর্পণ করো। কার কাছে? গানের কাছে। তো এই হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান, যেই কবিতায় আমরা দেখলাম কবি শঙ্খ ঘোষ বারেবার আমাদের আহ্বান করলেন কি অস্ত্র ফেলো এবং গানকে আঁকড়িয়ে ধরো। অর্থাৎ বাস্তব কবি, আমাদের খুব কাছের লোক শঙ্খ ঘোষ, তার এই সমগ্র কবিতায় যুদ্ধ বিরোধী মানসিকতার পরিচয় দিয়েছেন। আশা করি তোমরা প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে ফোনে বা হোয়াটসঅ্যাপে জানাবে। আশা করি তোমাদের এই ব্যাখ্যাগুলো অনেক কাজে লাগবে এবং প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করতে অনেক সুবিধা হবে। তো আজকে এতটুকুই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়ির ভিতরে থাকবে। ধন্যবাদ।